হঠাৎ করে সব কিছু ঘুরছে মনে হচ্ছে, চলতে গেলে একটা টলমল ভাব, মাথা ঘুরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব। এটাই কি ভার্টিগো? এই ভার্টিগো আসলে কি? এটা কি কোনো মস্তিষ্কের সমস্যা, নাকি কানের কোনো সমস্যা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ভার্টিগো কি সম্পূর্ণ সারিয়ে তোলা যায়? এই বিষয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, কনসালটেন্ট ইএনটি সার্জন ডক্টর বিশ্বরূপ মুখার্জি। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনাদের সকল প্রশ্নের, যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই আলোচনায়। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার স্যার, আমরা আলোচনার শুরুতে, একদম শুরুতে যেটা জানতে চাইবো যে এই ভার্টিগো বলতে আসলে কি বোঝায়? এটা কি সাধারণ মাথা ঘোরা, বা তার সঙ্গে সাধারণ মাথা ঘোরার সঙ্গে পার্থক্যটা ঠিক কি? তো ভার্টিগো কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে যে আমাদের চারিপাশের পৃথিবীটা ঘুরছে, আমরা যেটা দেখছি সেটা বন বন করে ঘুরছে, অর্থাৎ আমরা বাংলায় আমাদের পরিভাষায় বলি রোটেটরি সেন্সেশন। আর এমনি যে মাথা ঘোরার কথাটা আমরা বলি সেটা সাধারণত অন্য জিনিস। সেটাকে আমরা ধরুন আমরা ব্যালেন্স লুজ করলাম, চোখে অন্ধকার দেখা, মাথাটা হালকা লাগা, মাথাটা কখনো ভারী হয়ে যাওয়া, কখনো টলমলো করা বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেটা আমরা স্বাভাবিক চলতি ভাষায় সেটাকেই মাথা ঘোরা বলি। কিন্তু ভার্টিগো কথাটার অর্থ রোটেটরি সেন্সেশন, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই কান সংক্রান্ত সমস্যা থেকেই হয়। মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক একদম নেই বলবো না, কিন্তু কিছু কিছু সমস্যায় সেটা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই কানের সাথেই এর যোগাযোগ। আচ্ছা স্যার, এবার আপনি একটু বলুন যে ভার্টিগোর সাধারণ লক্ষণ বা সিমটমসগুলো কোনগুলো, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হয়তো ভার্টিগো হতে পারে? সাধারণত পেশেন্টরা যেটা নিয়ে আমাদের কাছে কমপ্লেন করেন সেটা হচ্ছে হঠাৎ করে শুরু হয় এই সমস্যাটা এবং চারিপাশটা ঘুরতে থাকে। ধরুন সে শোয়া থেকে বসতে গেল বা বসা থেকে উঠতে গেল বা শুয়ে পাশ ফিরছে, হঠাৎ করে দেখছে যে চারিপাশটা ঘুরছে এবং সে পড়ে যাওয়ার একটা সেন্সেশন হচ্ছে, এবং সেই সঙ্গে কারো কারো, সবার নয়, একটু বমি বমি ভাব হয়, কারো বমি হয়েও যায়। এই যে সমস্যাটা, অর্থাৎ মাথা ঘোরার সাথে বমি বমি ভাব, এই সমস্যাটা যদি থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রেই এটা আমরা ধরে নিই যে এটা কানের সংক্রান্ত সমস্যা থেকেই হচ্ছে। আচ্ছা স্যার, এরকম তো অনেকেরই হয়, যে লক্ষণগুলো আপনি বলছেন, এই সিমটমসগুলো অনেকেরই হয়, কিন্তু কখন মানুষ বুঝবেন যে এটা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? Right. কারণ মানুষ সাধারণত ভার্টিগো নিয়ে দীর্ঘদিনে অভ্যস্ত হয়ে থাকে। তারা মনে করে না যে চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা এটা একটা চিকিৎসার প্রয়োজন। কখন যাওয়া উচিত? ইনফ্যাক্ট আমরা যেটা বলবো যে আপনার যদি কোনো সময় মাথা ঘোরার একটা প্রবলেম থাকে বা আপনার এটা লাইট হেডেডনেস থাকে, অর্থাৎ পড়ে যাওয়ার একটা সমস্যা হয়, হাঁটতে হাঁটতে গেলে একটু ব্যালেন্সটা লুজ করছেন বলে মনে হচ্ছে, তাহলে আমি বলবো কখনোই দেরি করবেন না, আপনার ডাক্তারের একটা পরামর্শ নেওয়া উচিত। কারণ শুধু তো কান নয়, বিভিন্ন কারণে, ধরুন ব্রেনের কারণে, হার্টের কারণে, ব্লাড প্রেশারের সমস্যার কারণে এগুলো হতে পারে। শুনুন, প্রাথমিকভাবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া। তিনি যদি মনে করেন যে না, অন্য কোনো কারণ থেকে হচ্ছে না, এটা এন্টায়ারলি কানের সমস্যা থেকেই হচ্ছে, তখন কানের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা বা এনটি সার্জনের সাথে যোগাযোগ করা, তখন আমরা সেইভাবে ব্যাপারটাকে আরো বিশদভাবে আলোচনা করতে পারি। আচ্ছা, এবার স্যার একটু জানবো যে যখন একজন পেশেন্ট আসেন তখন আপনারা প্রাথমিকভাবে কি কি পরীক্ষা নিরীক্ষা করেন, বা ভার্টিগোকে শনাক্ত করার জন্য কি কি পরীক্ষার প্রয়োজন হয়? প্রথমে যেটা আমাদের যে কোনো পেশেন্টকে দেখার জন্য যেটা শুরু করি সেটা হচ্ছে তার একটা হিস্ট্রি নেওয়া। ভার্টিগো জিনিসটার একটা বড় ব্যাপার হচ্ছে যে ভালো করে হিস্ট্রি নিতে হয়, অর্থাৎ কিভাবে শুরু হলো, কতক্ষণ তার মাথা ঘুরছে, একটা মাথা ঘোরার পরে কতক্ষণ কমে যাচ্ছে, কত ঘন ঘন এই সমস্যাটা হচ্ছে, আনুষঙ্গিক কী কী উপসর্গ হচ্ছে, সেগুলোকে ভালো করে জানা। কারণ সেই জানা থেকেই কিন্তু আমরা অনেকটা ডায়াগনোসিস করে নিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই একটা বড় বড় সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন দরকার হয়, তা কিন্তু নয়। অর্থাৎ আমরা যে পেশেন্টের একটা হিস্ট্রি নিচ্ছি এবং তাকে ক্লিনিক্যালি এক্সামিন করছি, সেখান থেকেই একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে হ্যাঁ, তার কিন্তু একটা কান সংক্রান্তই সমস্যা হচ্ছে। এবার যখন আমরা বুঝলাম যে হ্যাঁ, এটা কানের সমস্যা হচ্ছে, তো কানের নানা রকম কারণ হয়। কারো ভাইরাল ইনফেকশন হতে পারে, কারোর পর্দার পেছনে ফ্লুইড জমে যেতে পারে, কারো কিছু ক্রিস্টাল থাকে সেগুলো সরে যেতে পারে। এই যে ৩-৪টে খুব স্বাভাবিক বা কমন কারণ হয়, সেইটার মধ্যে এবার পিন পয়েন্ট করা কোনটা এক্স্যাক্টলি হচ্ছে সেইটা জানার জন্য কিছু কিছু ইনভেস্টিগেশন হয়। যেমন বেসিক ইনভেস্টিগেশন আমরা সাধারণত কানের নার্ভের একটা পরীক্ষা করি, যাকে আমরা অডিওমেট্রি বলি। অথবা এর সাথে এবার কানের ব্যালেন্স, যেহেতু কানের নার্ভ এবং ব্যালেন্সের নার্ভ একসাথে চলে, সুতরাং ব্যালেন্সের কোনো টেস্ট হয় যাকে আমরা ইলেকট্রোনিস্টাগোগ্রাফি বলি বা ক্রেনিওকর্পোগ্রাফি বলি। তো এই অডিওমেট্রি এবং ইলেকট্রোনিস্টাগোগ্রাফি, এই দুটো জিনিসকেই প্রাথমিকভাবে আমরা চিন্তা করি যে হ্যাঁ, এই দুটো করলে
আমরা বুঝতে পারবো যে কান থেকে কতটা সমস্যা হচ্ছে, নাকি কান থেকে যে নার্ভটা ব্রেনের দিকে যাচ্ছে সেখানে সমস্যাটা বেশি। আচ্ছা স্যার, এখানে আরেকটু আপনি একটু বলুন যে ভার্টিগো কত ধরনের হয়? কারণ একেক জনের একেক রকম সমস্যা হয়। কেউ উঁচু থেকে তাকালে মনে হয় পড়ে যাচ্ছি, কেউ গাড়িতে বসলেই বমি, বমি ভাব চলে আসে, সারফেস ভার্টিগো বা যা। এবার এইগুলোকে, এই ভাগগুলো যদি আপনি একটু বলেন। ব্রডলি আমরা ভার্টিগোকে দু রকম ভাবে ভাগ করি। একটাকে আমরা বলি পেরিফেরাল ভার্টিগো, অর্থাৎ যেটা কান এবং তার অ্যাডজয়নিং নার্ভস থেকে হচ্ছে। আরেকটা হচ্ছে সেন্ট্রাল ভার্টিগো, অর্থাৎ সেটা ব্রেন এবং ব্রেনের কিছু অংশ যেটা কানের সাথে যুক্ত আছে তার থেকে হচ্ছে। এবার এই পেরিফেরাল ভার্টিগো বা নানা রকম হয়, যেটা কিছু ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, যেটা আপনি বললেন সেটা মোশন সিকনেস, অর্থাৎ যে চলতে চলতে কারো মাথা ঘুরে যাওয়া, বা কেউ ওপর থেকে নিচে দেখছেন সেখানে মাথা ঘুরে যাওয়া, সেটা একটা ক্যাটেগরি। আর আমরা যেটা কানের জন্য ভাবি সেটাকে আমরা পেরিফেরাল ভার্টিগো বলি। সেন্ট্রাল ভার্টিগো যেটা ব্রেন সংক্রান্ত হয় সেটা আবার নানা রকম হয়। সেটা ব্রেনের কোনো ইনফেকশন থেকে হতে পারে, ব্রেনে কিছু ফ্লুইড জমলে হতে পারে, ব্রেনের কিছু টিউমার সংক্রান্ত কারণেও হতে পারে, বা ব্রেন বা কানের যে মাঝখানে সংযোগস্থল সেখানেও যদি কোনো টিউমার থাকে সেখানেও হতে পারে। তো ব্রডলি আমরা এটাকে সেন্ট্রাল এবং পেরিফেরাল ভার্টিগো হিসেবে চিহ্নিত করি। আচ্ছা স্যার, আমরা তো চিকিৎসার বিষয়টি নিয়ে আলোচনা করবো। তার আগে একটু জানার যে অনেকেই মনে করেন যে ভার্টিগো যখন আছে এটা হয়তো সারবে না, এটা নিয়েই হয়তো চলতে হবে। এই বিষয়টা কি সত্যি? এটা কিন্তু একেবারেই ঠিক না, কারণ ভার্টিগোর বেশিরভাগ রোগী আমরা যদি ঠিকভাবে নিরূপণ করতে পারি এক্স্যাক্টলি কি ডিজিজটা হচ্ছে, তাহলে তার কিন্তু মেডিসিন এবং মেডিসিনের থেকেও বড় ভার্টিগোর একটা রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ হয়, এবং সেই এক্সারসাইজেই কিন্তু বেশিরভাগ মানুষ ভালো থাকেন। আমাদের এরকম অনেক রোগী আছেন যাদের ভার্টিগো হয়েছিল, তারা এখন তাদের স্বাভাবিক জীবনে আছেন। আমার একজন দুজন পেশেন্ট আছে যারা প্লেন চালান, পাইলট। সুতরাং ভার্টিগো নিয়ে তো প্লেন চালানো সম্ভব নয়, সুতরাং তাদের রোগটা সেরে যাওয়াতেই সেটা চালাতে পারছেন। সুতরাং ভার্টিগো সারে না এর কথাটা ঠিক নয়। একটা দুটো সমস্যা আছে যেটা সাধারণত বয়স্ক মানুষদের হয়, সেটাকে আমরা কন্ট্রোল করে রাখতে পারি, বা সেটাকে মেডিসিন দিয়ে বলুন বা এক্সারসাইজ দিয়ে সেটাকে আমরা যাতে আর পরবর্তী সময়ে সমস্যা না দেয় চেষ্টা করতে পারি। কিন্তু এরকম নয় যে ভার্টিগো সারে না। বেশিরভাগ ভার্টিগো কিন্তু একদম ওষুধ এবং এক্সারসাইজ, খুব রেয়ারলি কোনো সার্জারিতে সেরে যায়। আচ্ছা স্যার, এবার একটু আপনি বলুন যে ভার্টিগোর সমস্যা যারা ভুগছেন তাদের জন্য ঠিক কি ধরনের চিকিৎসা হয়? প্রথমে যখন একজন ভার্টিগো আসেন তিনি অত্যন্ত সংকট অবস্থায় থাকেন, কারণ তিনি মাথা ঘুরছে, তার বমি হচ্ছে, তিনি দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, হাঁটতে গেলেই পড়ে পড়ে যাওয়া মনে হচ্ছে। এই যে অ্যাকিউট সিচুয়েশন, সেই অ্যাকিউট সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য কিছু প্রাথমিক ওষুধ থাকে। সেই ওষুধটা দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। সেই যে কন্ট্রোল হয়ে গেল, এবার আমাদের জানার প্রশ্ন আসে যে এটা কেন হলো। সেই কেনর উত্তরটা আমরা যখন খুঁজে পাই তখন তাকে বেসিক্যালি তার কিছু ওষুধ এবং তাকে কিছু ওষুধ এক্সারসাইজ দেওয়া হয়। তো প্রাথমিক একটা অ্যাকিউট সিচুয়েশনের ট্রিটমেন্ট হয়। তারপরে যখন তিনি অ্যাকিউট সিচুয়েশন থেকে বেরিয়ে আসেন, তার ডিজিজটার ডায়াগনোসিস করা হয়, এবং ডায়াগনোসিস করার পরে তাকে কিছু মেনটেন্যান্স মেডিকেশন এবং কিছু এক্সারসাইজ এইগুলো দেওয়া হয়। আচ্ছা, এবার স্যার একটু জানার যে যারা ভার্টিগোর সমস্যায় ভুগছেন, ভার্টিগোর রোগী, তারা কোন ধরনের কাজগুলো বা অভ্যেসগুলো একটু এড়িয়ে চলা উচিত? আমরা যেটা প্রাথমিকভাবে বলি, যেটা আপনার যেহেতু হেড মুভমেন্টের সাথে এর একটা বিশেষ যোগাযোগ, অর্থাৎ অ্যাবনর্মাল হেড মুভমেন্টটা যেন না হয়। সেটা কিরকম? যেমন বসে আছেন, হঠাৎ করে পায়ের দিকে তাকালেন না, বা ফ্লোর থেকে কিছু তুললেন না, বা উপরে কিছু আপনি শেলফ থেকে কিছু পারবেন না, বা যখন ধরুন সাইড চেঞ্জ করছেন, শুয়ে আছেন একটা দিক পরিবর্তন করছেন, সেটা আপনি ধীরে ধীরে করবেন। বা যখন বসা থেকে আপনি শুতে যাচ্ছেন, সেটা সোজাসুজি শুয়ে পড়া বা সোজাসুজি ওঠা নয়, একটু সাইড ফিরে শোয়া, বা একটা দিকে পাশ হয়ে শোয়া, যে পাশটায় ওনার মাথা ঘোরে না সেই দিকটা করা। অর্থাৎ মুভমেন্টস একটু স্লো হবে। অনেকে আছেন যারা ড্রাইভিং করেন, তাদের আমরা বলি যে আপনি রিয়ার ভিউ মিরর দেখুন, আপনি সাইড ভিউ মিররটা দেখবেন না, যাতে আপনার হঠাৎ করে মাথার মুভমেন্টটা কম হয়, কারণ মাথার মুভমেন্টটাই এই ভার্টিগোটাকে একটা ট্রিগার করে বা এক্সেসারবেট করে। তো সেটা যাতে না হয়। আচ্ছা, এবার স্যার আপনি একটু বলুন যে ভার্টিগোর সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কোনটা সবচেয়ে বেশি কার্যকর? ওষুধ, লাইফস্টাইল না ফিজিওথেরাপি, কোনটা সবথেকে বেশি কার্যকর? এটাকে একটাকে ওরমভাবে পিন পয়েন্ট করা সম্ভব নয়, কিন্তু প্রথমে হচ্ছে যে ওষুধের রোল এখানে সামান্য। ওষুধ অ্যাকচুয়ালি প্রথম যে প্রাথমিক একটা অ্যাকিউট সিচুয়েশন হলো সেটাকে কন্ট্রোল করার জন্যই আমরা ওষুধ দিই। কিন্তু এর পরবর্তী যেতে উনি একদম সুস্থ হয়ে যান, পরবর্তী সময় আবার ভার্টিগো ফিরে না আসে, তার জন্য আমরা এক্সারসাইজ এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু ডে টু ডে যে অ্যাক্টিভিটিস সেগুলোকে একটু কন্ট্রোল করা বা মডিফাই করা। ভার্টিগোকে, সমস্যাগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য ট্রিগার করে কোনগুলো? মানে এটা কি স্ট্রেস, ঘুমের অভাব, নাকি মোবাইল স্ক্রিন বা স্ক্রিনের বেশি ব্যবহার? কি বলবেন? এর বেসিক্যালি আমরা এখন দেখছি যেটা মানুষের ফিজিক্যাল বা মেন্টাল রিলেটেড স্ট্রেস একটা বড় ফ্যাক্টর। আমরা এরকম দেখছি যাদের সাংঘাতিক একটা ক্র্যাশিং লাইফস্টাইল, যেখানে ভীষণ প্রফেশনাল ডিমান্ড বেশি, তাদের একটা যোগাযোগ পাই।
হ্যাঁ, এই সঙ্গে আর অত্যন্ত যেগুলো আপনি বললেন সেগুলো নিশ্চয়ই যোগাযোগ আছে। যেমন মোবাইল স্ক্রিনিংয়ে কি করে, আমরা যদি এই ব্লু লাইটটা বেশিক্ষণ দেখি, বিশেষত ঘুমোতে যাওয়ার আগে, তাহলে আমাদের ব্রেনের মধ্যে একটা হরমোন তৈরি হয় না, অর্থাৎ আমাদের ঘুমটা ইনঅ্যাডিকুয়েট হয় না, অর্থাৎ স্লিপ লেটেন্সি বলি, অর্থাৎ ঘুমটা আসতে অনেক দেরি হয়। তো এবার যদি আপনার কম ঘুম হয় এবং সেটা যদি ক্রনিক্যালি হতে থাকে, তার একটা এফেক্ট কিন্তু আমাদের ব্যালেন্স সিস্টেমের ওপর পড়ে। খাওয়া দাওয়ার ওপর সঙ্গেও যোগাযোগ আছে। আমরা বলি অল্প অল্প করে বারে বারে খান, একসাথে বেশি না খাওয়া, আবার অনেকক্ষণ গ্যাপ না দেওয়া, রাত্রে খাওয়া দাওয়ার পরে অন্তত ঘন্টা দেড়েক শুতে না যাওয়া, জলটা সারাদিনে বেশি করে খাওয়া। আপনি ইয়ারপডস যেটা ইউজ করছেন তাতে একটা নন আয়নিক রেডিয়েশন থাকে, সেই রেডিয়েশনটা যদি আপনি এক্সটেন্ডেড আওয়ার্স পড়েন তার একটা এফেক্ট কানের মধ্যে হয়, সেগুলোকে একটু রেস্ট্রিক্ট করা। এইভাবে আমরা সেগুলো কিছু কিছু সাবধানতা নিতে বলি যাতে ভার্টিগোটা ট্রিগার্ড না হয়। স্যার এরকম কি কখনো হতে পারে যে ভার্টিগো সমস্যা আছে কিন্তু সেটা পরবর্তীকালে অনেকটা বেড়ে গিয়ে যদি চিকিৎসা না হয় তাহলে সেটা পরবর্তী স্নায়ু বা অন্যান্য কোনো রোগের কারণ হয়ে দাঁড়ালো? সেটাই আমরা বলার চেষ্টা করছিলাম যে এই প্রাথমিক অবস্থায় ভার্টিগোটা খুব একটা সাংঘাতিক কারণ নয়। হ্যাঁ, নিশ্চয়ই পেশেন্টের সাংঘাতিক সমস্যা হয়, কিন্তু এর মানে এই নয় যে তিনি একটা কোনো লাইফ থ্রেটনিং ডিজিজে ভুগছেন। কিন্তু আমরা যেটাকে নেগলেক্ট করি বা এটাকে যদি ট্রিটমেন্টটাকে ডিলে করি, তাতে কি হয় যে নার্ভটা যেটা উইক হয়ে পড়েছে তার সে কম্পেনসেট করতে পারে না, অর্থাৎ সে স্বাভাবিক আশায় আসতে পারে না এবং তার একটা ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়। তো সেইটা যাতে না হয়, অর্থাৎ আমরা যদি ট্রিটমেন্টটাকে ডিলে না করি, অর্থাৎ ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা যদি তাড়াতাড়ি করতে পারি, তার এক্সারসাইজ, তার রিহ্যাবিলিটেশন, তার লাইফস্টাইল মডিফিকেশন, এটা যদি তাড়াতাড়ি চালু করতে পারি তাহলে অবভিয়াসলি পরবর্তী সময় কোনো স্নায়ুর সমস্যা হবে না। আচ্ছা, এবার একটু প্রাথমিকভাবে একটা জিনিস জানতে চাইবো স্যার, একেবারে শেষ প্রান্তে এসেছে ভার্টিগো সমস্যা যারা ভুগছেন, যারা চিকিৎসকের পরামর্শ হয়তো কখনো নিয়েছেন বা নেনও নি এখনো পর্যন্ত, তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? তারা কিভাবে নিরাপদে থাকতে পারেন? প্রথমে বলবো যে দেখুন, আপনি অনেকটা জিনিস নিজেই কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ এই যে আমি বললাম যে যে সাবধানতাগুলো, অর্থাৎ এই এক্সারসাইজ বলুন, লাইফস্টাইল মডিফিকেশন বলুন, ডে টু ডে একটা এক্সারসাইজের মধ্যে থাকা, খাবারের একটা পরিমিত করা, অন্যান্য জিনিস যেগুলোতে ট্রিগার করে সেগুলোকে যদি আপনি কন্ট্রোল করেন তাহলে আপনি মোটামুটিভাবে ভালো থাকবেন। কিন্তু এবারেই যে যদি হ্যাঁ আপনি দেখেন যে না এই সত্ত্বেও আপনার ভার্টিগোটা প্রায়ই আপনাকে সমস্যা দিচ্ছে, আপনার কাজের ক্ষেত্রে ব্যাহত করছে বা কাজের যেগুলো আপনি ঠিক মতন করতে পারছেন না, তখন অবভিয়াসলি আপনার ওষুধপত্র এবং একটু রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ, যেটার জন্য আপনার একটা বিশেষজ্ঞের পরামর্শ দরকার হবে। দর্শক বন্ধু, আমরা একটা জিনিস কিন্তু আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে ভার্টিগো প্রথম দিকে একটা সাধারণ সমস্যা মনে হলেও সেটা কিন্তু যদি আপনি ক্রমাগত উপেক্ষা করতে থাকেন তাহলে কিন্তু সেটা পরবর্তীতে খুব বড়সড় কোনো সমস্যার মুখোমুখি ফেলতে পারে আপনাকে। কাজেই ভার্টিগোকে অবহেলা করবেন না। ভার্টিগো কিন্তু চিকিৎসা আছে, সম্পূর্ণ নির্মূলও করা সম্ভব। ডাক্তারবাবু যেমনটা বললেন সেই পরামর্শগুলো মেনে চলুন, নিরাপদে থাকুন, সাবধানে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।